প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। এরপর 21-এ বলা আছে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মাচ ডট ডট অ্যাজ অথবা অ্যাজ মাচ ডট ডট অ্যাজ, যতটুকু ততটুকু, যতটুকু সম্ভব, যতগুলো বা ততগুলো। এই তিনটার জন্য আমরা তিনটি উদাহরণ দেখে নেই। আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম। দ্য পোর বয়, আমি সেই গরিব বালকটিকে সাহায্য করেছিলাম। অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু আমি করতে পেরেছিলাম। শি ড্র্যাঙ্ক, সে পান করেছিল। অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ শি কুড, যতটুকু সম্ভব সে পেরেছিল সে পান করেছিল পানি। হি এইট, সে খেয়েছিল। অ্যাজ ম্যানি অরেঞ্জেস অ্যাজ হি গট, সে যতগুলো পেরেছিল ততগুলো সে কমলা লেবু খেয়েছিল। 22-তে বলা আছে অ্যাস ডট ডট অ্যাস, মতো বা ন্যায়, যেমন ডট ডট তেমন। স্ট্রাকচারে বলা আছে অ্যাস ডট ডট অ্যাস, তুলনা বোঝাতে হাবোধক বাক্য বসে। এরা হচ্ছে তুলনা বোঝাবে আর হচ্ছে পজিটিভ বাক্যগুলোতে বসবে। যেমন একটু আমরা দেখি, এতে বলা আছে হার টিথ, তার দাঁত, আর হয় অ্যাজ ব্রাইট অ্যাজ, মানে অ্যাজ মানে হচ্ছে মতোই, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, পেয়ার্স মানে হচ্ছে মুক্তা, তার দাঁতগুলো মুক্তার মতোই উজ্জ্বল। আই অ্যাম, আমি হই। অ্যাস মতোই টল, টল মানে হচ্ছে লম্বা। হি, আমি তার মতোই লম্বা। 23-তে বলা আছে অ্যাজ লং অ্যাজ, ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত। এর উদাহরণে বলা আছে আই শ্যাল বি বিসাইড ইউ, আমি তোমার পাশে থাকবো। অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট, তুমি যতক্ষণ পর্যন্ত সৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে থাকব। এরপর বিতে বলা আছে গড উইল হেল্প আস, ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত উই আর অনেস্ট, আমরা সৎ থাকব। 24-এ বলা আছে উড দ্যাট, উইশ, ওয়ার, হ্যাট, এই চারটার যে কোনো একটা থাকলে তার অর্থ হবে যদি, বা যদি এমন হতো, এমন টাইপের অর্থ দিবে। উড দ্যাট, উইশ, ওয়ার, হ্যাট যুক্ত বাক্যগুলো মনের অবাস্তব, অসম্ভব ইচ্ছা প্রকাশ করে। এরূপ স্থানে বি ভার্বের ক্ষেত্রে ওয়ার বসে, মানে ওয়াজ না বসে ওয়ার বসে, কারণ এগুলো আনরিয়েল পাস্টকে মিন করে থাকে। অন্যান্য ভার্বের ক্ষেত্রে কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যেমন আবার হতে পারে কুড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেও বাকি অংশ সম্পূর্ণ করা যায়। এক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখে নেই। উড দ্যাট, যদি, অথবা আই উইশ, যদি, বা আমি ইচ্ছা করলাম। আই ওয়ার এ চাইল্ড, যদি আমি একজন শিশু হতে পারতাম। অথবা এটা আমরা আরেকভাবে লিখতে পারি আই কুড বি আ চাইল্ড এগেন, যদি আমি আবারও শিশু হতে পারতাম। এরপরে বলা আছে হ্যাড আই মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো। আই উড হ্যাভ আ সেট আপ আ স্কুল, আমি একটা স্কুল প্রতিষ্ঠা করতাম। এরপরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে তা কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষায় আসবে এটা 100% না 200% শিওর। এর অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এখানে 5 প্রকার কন্ডিশনাল দেখিয়েছি। সবার প্রথমে লেখা আছে কন্ডিশনাল সেন্টেন্স 5 প্রকার। কি কি একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে কি কি থাকবে? উইল থাকবে, ক্যান থাকবে, মে থাকবে, প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এরপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে থাকবে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপরে থাকবে হচ্ছে থার্ড কন্ডিশন, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর 4 নম্বরে আছে আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীতকে বোঝায়। এখানে থাকবে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম, এটা সেকেন্ড কন্ডিশনের সাথে মিলে যায়। এরপরে ফাইনালি আমরা 5 নম্বরে পাবো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ, অথবা যেটাকে আমরা বলি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপর হতে পারে সায়েন্টিফিক থিওরি, যেমন অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য কথা, অথবা বৈজ্ঞানিক তত্ত্বমূলক যে সত্য ঘটনাগুলো আছে, এগুলোই সাধারণত জিরো কন্ডিশন হবে। এক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট।
আচ্ছা, আমরা নিচের স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। ইফ প্লাস, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে, ইফ প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, মাঝখানে কমা দেওয়া থাকবে, আমাদের লিখতে হবে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপর দ্বিতীয়টা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস মাঝখানে একটা কমা দেওয়া থাকবে প্লাস আমাদের পরের অংশটা লিখতে হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এরপর আমরা থার্ড যে স্ট্রাকচারটা আছে এটা একটু দেখে নিই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস মাঝখানে একটা কমা থাকবে প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটি হচ্ছে থার্ড কন্ডিশন। যে নিয়মগুলো আমাদের মাথায় রাখতেই হবে, এই যে নিয়মগুলো, তাছাড়া এটা কমপ্লিট করা যাবে না। এই থার্ড কন্ডিশন আবার আরেকভাবে থাকতে পারে, যেমন হ্যাড বাক্যের শুরুতে থাকতে পারে, অর্থ দিবে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, মাঝখানে একটা কমা দেওয়া থাকবে, তারপর আবার সেই সাবজেক্টকে কপি করব উড কুড মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এরপর আমরা যাব ফোর্থ কন্ডিশন, যেটাকে আমরা বলছি আনরিয়েল পাস্ট। এই আনরিয়েল পাস্টে আমরা যাব ইফ, আনরিয়েল পাস্টে আমরা যাব যেটা 4 নাম্বার আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অবজেক্ট বা এক্সটেনশন, মাঝখানে কমা থাকবে, তারপর আমরা লিখব সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের সাথে মিলে যায়। এরপর ফাইনালি যেটা লিখব জিরো কন্ডিশন, যেমন ইফ সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মাঝখানে কমা থাকবে, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে জিরো কন্ডিশন। এখন জিরো কন্ডিশন যেটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, এরকম বিষয়গুলো হতে হবে। আমরা এই সবগুলোর একটু উদাহরণ দেখে নিই। এখানে বলা আছে ইফ শি ইনভাইটস মি, যদি সে আমাকে আমন্ত্রণ করে, এখানে হচ্ছে প্রেজেন্টকে নির্দেশ করছে মানে ফার্স্ট কন্ডিশন, তাহলে কি আই উইল অথবা ক্যান অথবা মে জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করব। এখন 2 নম্বরে বলা আছে ইফ শি ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ করতো, এটা V2 মানে সেকেন্ড কন্ডিশন, তাহলে আই উড কুড মাইট জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করতাম। এরপর সিতে বলা আছে ইফ শি হ্যাড ইনভাইটেড মি, এটা থার্ড কন্ডিশন, হ্যাড আছে প্লাস V3 আছে, যদি সে আমাকে আমন্ত্রণ করতো তাহলে আমাদের সূত্রটা কি আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ জয়েন্ট দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করতাম। এটা আরেকভাবে হতে পারে হ্যাড হি ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ করতো আই কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করতাম। ডি নাম্বারে বলা আছে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই অথবা আই উড ফ্লাই টু ইউ, আমি তোমার কাছে উড়ে যেতাম। এখানে আমাদের উইল না ইউজ করে উড ইউজ করবো, কেননা এটা হচ্ছে আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্টের স্ট্রাকচারটা অনেকটা পুরোপুরিভাবেই মিলে যায় সেকেন্ড কন্ডিশনের সাথে। এরপর এই নাম্বারে বলা আছে ইফ ইউ হিট দ্য ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও তাহলে ইট টার্নস ইনটু ভেপর, এটা বাষ্পে পরিণত হবে। দুইটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, চিরন্তন সত্য কথা এটা একটা। অথবা এটা আরেকভাবে হতে পারে যে ইফ দ্য মেশিন টেক্স 5 লিটার ডিজেল, যদি এই মেশিনটিকে 5 লিটার ডিজেল দেওয়া হয় তাহলে ইট ওয়ার্কস আপ টু 15 আওয়ার্স, এটা 15 ঘন্টা পর্যন্ত কাজ করবে বা চলবে। এরপর আমরা দেখব 25 বলা আছে হো অথবা হোম অথবা হোচ এর ব্যবহার। আমরা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হো, যার বাংলা অর্থ হচ্ছে যে, যারা, যিনি। অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, যার বাংলা অর্থ হচ্ছে যাকে, যাদেরকে। এরপর হচ্ছে পজিটিভ হচ্ছে হোস, যার বাংলা অর্থ হচ্ছে যারা, যাদের। আমাদের স্ট্রাকচারটা ঠিক এমন হবে। স্ট্রাকচারটায় বলা আছে নাউন, এটা হচ্ছে ব্যক্তি, যাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটি থাকবে তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন বা নাউনের রূপ। এখানে আমাদের 3টে স্ট্রাকচার হবে। যদি আমরা সাবজেক্টিভ ফর্ম দিয়ে লিখি, সাবজেক্ট এটা হবে হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর যদি আমরা হোম দিয়ে লিখি তাহলে হোমের পর প্লাস একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্টের পূর্বপদ এর সাথে সম্পর্কযুক্ত, মানে এই যে অ্যান্টিসিডেন্ট আছে তার সাথে সম্পর্কযুক্ত একটা সাবজেক্ট লিখতে হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন।
আর যদি আমরা পজিটিভ কেস ইউজ করি হোস, তাহলে হচ্ছে অ্যান্টিসিডেন্টের পূর্ববর্তীর সাথে মানে অ্যান্টিসিডেন্ট যা আছে এর সাথে সম্পর্কযুক্ত, উপরেরটা হবে সম্পর্কহীন আর নিচেরটা হবে সম্পর্কযুক্ত এমন একটা নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন লিখতে হবে। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এখানে বলা আছে আর টোকাই ইজ আ চাইল্ড। টোকাই হচ্ছে এমন একজন শিশু, এই শিশুটা হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে চাইল্ড হচ্ছে নাউন, এটি অ্যান্টিসিডেন্ট। এখন আমরা যদি হু ইউজ করি তাহলে আমাদের সরাসরি ভার্ব ইউজ করতে হবে। টোকাই হচ্ছে এমন একটা শিশু হু যে কিনা লিভস অন দ্য স্ট্রিট, যে রাস্তায় বসবাস করে। এখন যদি আমরা এটা অবজেক্টিভ ফর্ম ইউজ করি তাহলে লিখতে হবে হোম, যাকে এখন সাবজেক্ট এই টোকাইয়ের সাথে ভিন্ন সাবজেক্ট উই সি অন দ্য স্ট্রিট, যাকে আমরা রাস্তায় দেখি। যেমন আমাদের সাথে এই টোকাইয়ের কোনো সম্পর্ক নাই, তার মানে ভিন্ন সাবজেক্ট। এরপরে পজিটিভকে যদি ইউজ করি তাহলে বলতে হবে টোকাই এমন একজন শিশু হোস যার ড্রেস, যেমন এই যে টোকাইয়ের সাথে ড্রেসের সম্পর্ক আছে, যার ড্রেস রিমেন্স ডার্টি, যার পোশাক নোংরা থাকে। এরপরে বলা আছে 26 বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট এর জন্য ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন। বস্তুবাচকের জন্য কী কী রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করবো একটু দেখে নিই। সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ইউজ করব দ্যাট, হুইচ, হোয়াট, যার বাংলা শব্দ হচ্ছে যা, যেটি, যেগুলো। এরপর অবজেক্টিভ ফর্মের জন্য আমরা ইউজ করব হচ্ছে দ্যাট, হুইচ, হোয়াট, এর বাংলা শব্দ হচ্ছে যেটিকে, যেগুলোকে। এরপর আমরা পজিটিভ কেসের জন্য ইউজ করব হচ্ছে অফ হুইচ, অফ হোয়াট, এর বাংলা শব্দ হচ্ছে যেটির বা যেগুলোর। এর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। এই স্ট্রাকচারটা ঠিক এমন হবে, নাউন মানে আবারও একই বস্তুবাচক নাউন হবে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা হচ্ছে দ্যাট, হুইচ বা হোয়াট, তিনটা যে কোনো একটা লিখতে পারবো, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, পূর্বের মতোই অনেকটাই। এরপর থাকবে যদি আমরা অবজেক্টিভ ফর্ম বসাই তাহলে দ্যাট, হুইচ, হোয়াট প্লাস অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের পূর্বপদ যেটা বললাম অ্যান্টিসিডেন্টের বাংলা পূর্বপদ, এর সাথে সম্পর্কহীন মানে সম্পর্ক থাকবে না এমন একটা সাবজেক্ট লিখতে হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর এরপরে যদি আমরা পজিটিভ কেস ইউজ করতে চাই তাহলে অফ হোয়াট, অফ হুইচ ইউজ করে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত একটা নাউন লিখতে হবে বা সাবজেক্ট লিখতে হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এর উদাহরণটা আমরা একটু দেখে নিই। এখানে বলছে শি বট আ বুক, সে একটা বই কিনেছিল, অ্যান্টিসিডেন্টটি। এখানে বলা আছে দ্যাট, যে বইটি, বা হুইচ বা হোয়াট ইজ রিটেন বাই এইচ আহমেদ, মানে হুমায়ুন আহমেদের বইটি লেখা। এরপর আবার সে একটি বই কিনেছিল, দ্যাট, যে বইটি, দ্যাট, হুইচ বা হোয়াট আই ডিড নট ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই না। এখানে যেমন বইয়ের সাথে আর কোনো সম্পর্ক নাই, ভিন্ন সাবজেক্ট। এরপরে লেখা আছে সে একটি বই কিনেছিল অফ হোয়াট অথবা অফ হুইচ প্রাইস ইজ 2 to 5 টাকা, মানে 225 টাকা। যেমন এই বইয়ের সাথে এই প্রাইসের একটা সম্পর্ক আছে, সো সম্পর্কযুক্ত সাবজেক্ট নিতে হবে। এরপর আমরা দেখব 27 কমপ্লিটিং সেন্টেন্সের ভিন্নধর্মী নিয়ম 1। যেমন সাবজেক্ট প্লাস হো বা হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন রানা হো, রানা যিনি, ইজ আ লিটল বয়, একটা ছোট্ট বালক। যেমন আমাদের পূর্বেই জানি আমরা রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, সেই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট প্লোরাল হলে ভার্বটাও প্লোরাল হবে। সো এই দৃষ্টিকোণ থেকে এটা বসানো হয়েছে। বলছে রানা হো যিনি, ইজ আ লিটল বয়, মানে রানা যে কিনা একটা ছোট্ট বালক, ইজ মাই স্টুডেন্ট, যে আমার ছাত্র। এরপর বলা আছে দ্য পেন, কলমটি, হুইচ যা, ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে যে কলমটি, ইজ ব্লু, যেটা হচ্ছে নীল। এরপর 28 যেটা হচ্ছে লাস্ট রুলস আমাদের এই শিটের, তা আমরা এখন দেখব কমপ্লিটিং সেন্টেন্সের ভিন্নধর্মী নিয়ম 2। দ্যাট ডাবলএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট সমান ইট, মানে বস্তু হিসেবে সিঙ্গুলার হিসেবে আমরা ইট ধরতে পারি। যেমন দ্যাট রাজু লিভস ইন যশোর ইজ নোন টু অল, এখানে দ্যাট রাজু লিভস ইন যশোর পুরোটাকে আমরা ইট হিসেবে গণ্য করতে পারি, তাহলে সেন্টেন্সটা খুব ইজিলি বোঝা যায়। ইট ইজ নোন টু অল, এটা সবার জানা যে রাজু যশোরে বসবাস করে। এরপরে ভি নাম্বারে বলা আছে হোয়াট শি হ্যাজ ইজ নট অ্যানাফ, এখানে হোয়াট শি হ্যাজ মানে হচ্ছে ইট, তাহলে আমাদের বলতে হবে ইট ইজ নট অ্যানাফ, এটা যথেষ্ট নয়। হোয়াট মানে যা, শি হ্যাজ তার যা আছে তার যথেষ্ট নয়। এটি পড়ার নিয়ম হলো ইট ইজ নট অ্যানাফ, এটা যথেষ্ট নয়। হোয়াট শি হ্যাজ তার যা আছে তা যথেষ্ট নয়।
সো ভিউয়ার্স, আমাদের সবগুলো রুলস শেষ হয়ে গেল। এখন আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় প্রভার্বস পড়তে হবে।